আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা 23শে অগস্ট লে থেকে নুব্রার দিস্কিতে এসে পৌঁছাই। 3 রাত লেতে কাটানোর পর দিস্কিতের প্রথম রাতের ঘুম সবারই খুব ভালো হয়েছে। সকালবেলার ঘুম ভাঙার পরেই ফ্রেশ হয়ে সবাই রেডি। হোটেলের ব্যালকনি থেকেই হাত বাড়িয়ে মাসি আপেল পাড়তে শুরু করেছে, যদিও হোটেল মালিকের অনুমতি আগে থেকেই নেওয়া ছিল। দিস্কিতের এই হোটেলের ব্যালকনিটা ছিল আমার খুব পছন্দের জায়গা। নিচে হোটেলের সবুজ বাগান আর রাস্তার ওপারে ঠায় দাঁড়িয়ে থাকা কারাকোরাম। এই ব্যালকনিতে দাঁড়িয়ে দিস্কিতের সকালটা একটু উপভোগ করতে না করতেই ডাক পড়ল ব্রেকফাস্টের জন্য। আলুর পরোটা, পাস্তা, চিড়ের পোলাও এসব দিয়ে ভরপেট ব্রেকফাস্ট করে সবাই রেডি। আজ সবাই খুব এক্সাইটেড, কারণ আজ আমরা যাব এলওসি অর্থাৎ ভারত পাকিস্তান সীমান্তে ভারতের শেষ গ্রাম তুর্তুক, আর সাথে থাকবে হুন্ডারের ক্যামেল সাফারি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি অভি, আর অভির সাথে ফিজিক্যালি ও ভার্চুয়ালি যাত্রা যারা করেন তারা সবাই অভিযাত্রী। তাই আমার সমস্ত অভিযাত্রীকে নুব্রার দিস্কিত থেকে জানাই জুলে। 24শে অগস্ট 2024, রোদ ঝলমলে দিস্কিতের আকাশ, ঠান্ডা একদম নেই বললেই চলে। 9:30 নাগাদ তানজিং গাড়ি নিয়ে হাজির হোটেলের সামনে। আমরাও দেরি না করে 9:40 নাগাদ রওনা দিলাম তুর্তুকের পথে। দিস্কিত থেকে তুর্তুকের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। মাঝে পড়ে হুন্ডার, শিয়ক ভ্যালি, শিয়ক ওয়ার মেমোরিয়াল, টাকসি, তুর্তুক আর লাস্ট ভিলেজ থাং। দিস্কিত থেকে কিছু দূর এগোতেই রাস্তার দুধারে সাদা বালির মাঠ, একেই বলে সাদা মরুভূমি বা হোয়াইট ডেজার্ট। তানজিং বলল এই জায়গার নামই হুন্ডার, এখানেই ক্যামেল সাফারি হয়, তবে আমরা তুর্তুক থেকে ফেরার পথে ক্যামেল সাফারি করব, এই বলে এগিয়ে চলতে থাকলাম। কিছু দূর এগিয়ে প্রায় 10:15 নাগাদ আমরা এসে পৌঁছলাম শিয়ক ভ্যালি ভিউ পয়েন্ট। খয়েরি কারাকোরামের পাদদেশে সাদা বালির এই শিয়ক ভ্যালি সহজেই দৃষ্টি আকর্ষণ করে। সেখানে সূর্যকিরণ পড়ে এক অদ্ভুত চিকিমিকির তৈরি করেছে। চারিদিকে কারাকোরামের গায়ে তখন রোদ ছায়ার খেলা চলছে, ক্যামেরা যেন বন্ধ করার ইচ্ছে নেই। আরও নতুন কিছু দেখব এই আশা নিয়ে তানজিংয়ের সাথে এগোতে শুরু করলাম দিস্কিত তুর্তুক হাইওয়ে ধরে। এই পথের সাথে শিয়ক নদীর গতিপথ একেবারে আষ্টে পিষ্টে জড়ানো। এই রাস্তার রূপ অসাধারণ, এক এক জায়গায় এক এক রকম। কখনো শিয়ক নদীর সাদা বালি, আবার কোথাও বড় বড় নুড়ি পাথরের মেলা। কিছু কিছু জায়গায় পথের ধারে ভারতীয় সেনার বাংকারও রয়েছে, এখন আর যা ব্যবহৃত হয় না। কাজ চলার কারণে মাঝে মাঝেই রাস্তার অবস্থা খারাপ। পাহাড় কেটে কোথাও রাস্তা তৈরি হচ্ছে, আবার কোথাও তৈরি হচ্ছে নতুন ব্রিজ। কখনো ছোট ঝোড়া পার করতে হচ্ছে, আবার কখনো এই পাহাড়ের খাদ থেকে ওই পাহাড়ের রাস্তা, আর সাথে অবশ্যই সেই ছায়াসঙ্গী শিয়ক নদী। মাথার ওপর নীল আকাশ, চারিদিকে কারাকোরাম আর নিচে পিচের রাস্তা। সত্যি প্রকৃতির রূপে মাঝে মাঝেই আমরা হারিয়ে যাচ্ছি। এসব দেখতে দেখতেই আমরা এসে পৌঁছালাম দুর্গা ব্রিজ। দুর্গা ব্রিজ উডেন সাসপেনশন ব্রিজ। অ্যাট এ টাইম একটা গাড়ি যেতে পারে। কাঠের পাটাতন দিয়ে তৈরি এই দুর্গা ব্রিজ ইন্ডিয়ান আর্মি দ্বারা নির্মিত। উদ্দেশ্য তুর্তুকের সাথে নুব্রাকে ওয়েল কানেক্টেড করা। 2010-এর আগে শুধুমাত্র আর্মিরাই এই পথে যাওয়া আসা করত। 2010 থেকে এই রাস্তা ট্যুরিস্টদের জন্য ওপেন করে দেওয়া হয়। দুর্গা ব্রিজ পেরিয়ে শিয়ক নদীকে বাঁ পাশে নিয়ে কিছুটা যাওয়ার পরেই পড়ল এক চেকপোস্ট। তানজিং আমাদের পারমিট দেখিয়ে নিয়ে এসে রাস্তা ধরে দুপাক এগিয়ে এসে আমরা পৌঁছালাম শিয়ক ওয়ার মেমোরিয়াল। সময় তখন 11টা। ভারত পাকিস্তান যুদ্ধে শহীদ হওয়া সমস্ত ভারতীয় সেনার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয় এই শিয়ক ওয়ার মেমোরিয়াল। 1947 থেকে শুরু করে 1965 কিংবা 1971 থেকে কার্গিল সমস্ত ভারত পাকিস্তান যুদ্ধের কাহিনী শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। লাদাখের এই রিজিয়ন একসময় ছিল খুব দুর্গম।
এমনকি শীতকাল তথা তুষারপাতের সময় এখনও এই অঞ্চলে সহজে আসা যাওয়া করা ভারতীয় সেনাবাহিনী ছাড়া আর কারো পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। এই ওয়ার মেমোরিয়ালে ইন্ডিয়ান আর্মিদের থেকে জেনে নেওয়া যায় ভারতীয় জওয়ানরা কিভাবে তুর্তুক রিক্যাপচার করেছিল, কিংবা এই দুর্গম গিরিপথে তারা প্রতিদিন কিভাবে কাটায়। এই ওয়ার মেমোরিয়ালের গায়ে খোদাই করা রয়েছে সমস্ত শহীদের নাম, আর লেখা রয়েছে, "When you go home, tell them of us and say, for your tomorrow we gave our today." ইন্ডিয়ান আর্মিকে স্যালুট জানিয়ে এবং কিছুটা সময় ওয়ার মেমোরিয়ালে কাটিয়ে আবার আমরা এগোতে শুরু করলাম তুর্তুকের পথে। এখন আমরা যে ব্রিজটা ক্রস করছি, আগে সেই ব্রিজটাই ছিল ভারত পাকিস্তান সীমান্ত। ব্রিজটার ঠিক ওই পারেই আগে ছিল পাকিস্তান। কিন্তু 1971-এর যুদ্ধের পর ভারত যখন গিলগিট বালতিস্তানের টাকসি, তুর্তুক, থাং রিক্যাপচার করে, তখন এই ব্রিজ চলে আসে ভারতবর্ষের মধ্যে, আর পাকিস্তান সীমান্ত চলে যায় আরও পিছনে। শেষ গ্রাম হয় থাং, থাংয়ের পরে এলওসি, আর তারপরে পাকিস্তান। ধীরে ধীরে রাস্তার দুপাশে দেখা মিলল লোক বসতে, পরিবর্তন হতে থাকলো গ্রামের মানুষজনের চেহারা। স্তানজিং বলল, আমরা বাল্টি রিজিয়নে প্রবেশ করেছি। মাথার ওপর লেখা, ওয়েলকাম টু বর্ডার ভিলেজ টাকসি। শিয়ক ওয়ার মেমোরিয়াল থেকে প্রায় 40 কিলোমিটার দূরত্ব পেরিয়ে এসে 12টা নাগাদ আমরা পৌঁছাই টাকসি ভিলেজ। শিয়ক নদীর ধারে চোরবাত ভ্যালিতে অবস্থিত এই টাকসি গ্রাম। চোরবাত ভ্যালি এখন দুভাগে বিভক্ত। একদিকে পাকিস্তানের আন্ডারে গিলগিট বালতিস্তান, আর অপর দিকটা আমাদের ইন্ডিয়ার কন্ট্রোলে লাদাখের নুব্রা তহসিল। 1947 থেকে 48-এর যুদ্ধের পরে টাকসি, চালুঙ্কা, তুর্তুক ও থাং এই 4টে ভিলেজ পাকিস্তান দখল নিলেও 1971-এ ইন্ডিয়ান আর্মি রিক্যাপচার করে। আর্মিদের কথা অনুযায়ী 120টি পরিবার রয়েছে এই টাকসি গ্রামে। আর বাল্টি রিজিয়নে প্রবেশ করার জন্য প্রথম পুলিশ চেকপোস্ট পড়ে এই টাকসি গ্রামে। হেল্পলাইন নাম্বার রয়েছে, আর রয়েছে পুরনো ইতিহাসের কিছু স্মৃতিকথা। প্রতিবারের মতো এবারেও স্তানজিং পারমিটের কাগজপত্র নিয়ে জমা করে এলো। তারপর আমরা আবার রওনা দিলাম থাংয়ের উদ্দেশ্যে। 1971-এর ভারত পাক যুদ্ধ চলে 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত। মেজর চেওয়াং রিনচেনের নেতৃত্বে ভারতীয় সেনা প্রথম 40 কিলোমিটার গাড়িতে যাওয়ার পরে বাকি পথ হাঁটতে হাঁটতে যুদ্ধ করতে করতে এগোয় এবং চালুঙ্কা, তুর্তুক, থাং ও টাকসি এই 4টি ভিলেজ রিক্যাপচার করতে সক্ষম হয়। টাকসি থেকে কিছু দূর এগোনোর পর রাস্তা দুভাগে ভাগ হয়ে যায়। বাঁ পাশে রাস্তা চলে যায় তুর্তুকের দিকে, আর সোজা রাস্তা চলে যায় থাংয়ের পথে। আমরা প্রথমে যাব থাং ভিলেজ, তারপর ফেরার পথে যাব তুর্তুক। শিয়ক নদী যেন আজ আমাদের পথপ্রদর্শক। কত বিরহের ইতিহাস, কত না বলা কথা একসময় মিশে গেছে এই শিয়ক নদীতে। শিয়ক নদীর গতিপথে এক গ্রাম ভেঙে চলে গেছে দুই দেশে, ভারতে আর পাকিস্তানে। কখনো যুদ্ধের রক্ত লাল করেছে এই নদীর জল, আবার কখনো রুক্ষ শুষ্ক প্রকৃতির বুকে এনেছে এক আতিশয্য লাবণ্য। এখন আমরা যে ব্রিজটা ক্রস করছি সেটা ভারত পাকিস্তান সীমান্তে শিয়ক নদীর ওপরে ভারতের শেষ ব্রিজ। এই ব্রিজ পার করেই শুরু হয় ভারতের শেষ গ্রাম থাং। টাকসি চেকপোস্ট থেকে প্রায় 20 মিনিট পরে আমরা এসে পৌঁছাই নর্দার্ন মোস্ট ভিলেজ অফ ইন্ডিয়া থাংয়ে। পাকিস্তানের গিলগিট বালতিস্তান থেকে প্রায় 2.2 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই থাং ভিলেজ। দূরে যে সাদা ভ্যালির মতো জায়গাটা দেখা যাচ্ছে সেটাই এলওসি। সেখানেই রয়েছে কাঁটাতারের বেড়া, মাঝে রয়েছে শিয়ক নদী, আর তার পিছনে পাহাড়ের মাঝে যে সবুজ গাছপালা ঘেরা জায়গাটা দেখা যাচ্ছে সেটা পাকিস্তানের ফ্রানো গ্রাম। থাং গ্রামের মানুষজন বাইনোকুলার দিয়ে দেখায় পাকিস্তানের গ্রাম। বাইনোকুলারের চার্জ 50 রুপিস পার হেড। বাইনোকুলারে চোখ রাখলে দেখা যায় এলওসির কাঁটাতার, পাকিস্তানের গ্রাম, পাকিস্তানের রাস্তা, আর পাকিস্তান আর্মির অনেক কটা বাংকার। নদীর এই পার থেকে শুরু করে পাহাড়ের শেষ কালো রঙের চূড়া অবধি ইন্ডিয়ার পাহাড়, আর তারপর থেকে খয়েরি রঙের যে পাহাড় শুরু হয়েছে তা পাকিস্তানের পাহাড়।
এই গ্রামের মানুষজনদের সাথে কথা বললে জানা যায় তাদের দুঃখের ইতিহাস, রাতারাতি তাদের নাগরিকত্ব চেঞ্জ হয়ে যাওয়ার গল্প, অনেকের পরিবার ভেঙে যাওয়ার কথা, অনেক সম্পর্কের জবনিকা, বা অনেকের ফিরে না আসতে পারা বা অনেকের ফিরে না যেতে পারা। এই থাং ভিলেজের ইতিহাস মনে গেঁথে নিয়ে আমরা ফিরতে শুরু করি তুর্তুকের দিকে। স্তানজিং বলল, এপ্রিল মে মাসে শিয়ক নদীর জল থাকে একদম কাচের মতো নীল, তবে অগাস্ট মাসে আমরা শিয়ক নদীর জল ঘোলাটেই পেয়েছি। তুর্তুক ও থাংয়ের জন্য যেখানে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছিল, ঠিক সেইখানে রয়েছে একটা রেস্টুরেন্ট, নাম খানস কিচেন। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। বাইরের চারিদিক ঘেরা খয়েরি কালো রঙের কারাকোরামে, আর ভিতরে পাহাড়ি ফুলের গাছে ভরা। তার সাথে রয়েছে পাহাড়ের ঢাল বেয়ে দুরন্ত গতিতে নেমে আসা কোনো তুষার গলা জলের ফ্লোটিং স্টোরেজ। আমরা 2 প্লেট ম্যাগি ও 1 প্লেট রাজমা চাওয়াল অর্ডার করেছিলাম। 5 জন মিলিয়ে মিশিয়ে খেয়েছিলাম। সাথে দিয়েছিল লঙ্কার আচার, খুব ঝাল তবে টেস্টি। রান্নার স্বাদ এখানে ভালোই, আর দামের দিক থেকে গেলে বলবো জায়গা অনুসারে ঠিকঠাক। তুর্তুকে খাবারের অপশানটা যদিও বেশি, তবে জেনারেলি একটু ক্রাউড থাকার কারণে আমরা এখানেই লাঞ্চ সেরে নিয়েছিলাম। খানস কিচেন থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরত্বে অবস্থিত তুর্তুক গ্রাম। আমরা যখন পৌঁছাই ঘড়িতে বাজে তখন দুপুর 2:30। থাং ভিলেজ থেকে তুর্তুক ভিলেজের দূরত্ব প্রায় 10 কিলোমিটার, ট্যাক্সি থেকে 20 কিলোমিটার, আর দিশকিত থেকে 90 কিলোমিটার। ভারতবর্ষের মানচিত্রে এই তুর্তুক গ্রাম এমন একটি নিদর্শন যেখানে যুগে যুগে রাজত্বের হস্তান্তর হয়েছে, বারবার পরিবর্তন হয়েছে সংস্কৃতি, সভ্যতার গায়ে লেগেছে নতুন নতুন রং। ইয়াকবো রাজত্ব থেকে শুরু করে ব্রোকপা যুগ, বা তারপর ডোগরা যুগ, বা তারপর ব্রিটিশ আমল, তারপর পাকিস্তানের দখল, আর 1971-এর পর ভারতের পুনর্দখল। বৌদ্ধ, শিখ, মুসলিম কত ধর্মই না মিলেমিশে গেছে তুর্তুকের এই আনাচে কানাচেতে। এই ব্রিজটাই হলো তুর্তুক গ্রামকে কানেক্ট করার একমাত্র রাস্তা। 2009 সালে তৈরি হয় এই ব্রিজ, আর 2010 সাল থেকে তুর্তুক হয়ে ওঠে নুব্রার এই বালতি রিজিয়নের এক অন্যতম জনৈক টুরিস্ট স্পট। ব্রিজ পেরোতেই আমাদের জুলে বলে স্বাগত জানাতে থাকলো সেখানকার মানুষজন। একটু এগোতেই সামনে সাইনবোর্ড, বাঁদিকে গেলে দেখা যায় বাল্টি হেরিটেজ মিউজিয়াম। সেখানে রয়েছে ইয়াকবো রাজত্বের রাজ পরিবারের বংশধররা। এছাড়া রয়েছে কার্গিল ওয়ার রিফিউজি মিউজিয়াম, পাকিস্তানের বাংকার, তুর্তুক ওয়াটারফল যেটা অনেকটা দূর ব্রিজ থেকে, তুর্তুক মনেস্ট্রিও ব্রিজ থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরত্বে। তুর্তুকের অলিগলি দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। মেশো ডান দিকে বাঁক ঘুরতেই দেখলাম বাকহুইট গাছের বাগান, ছোট ছোট সাদা সাদা ফুলও ফুটে আছে। বাংলায় একে বলে ঢেমসি, আবার কুট্টু আটাও বলে। আটার মতোই ব্যবহার করা হয় এই বাকহুইটকে। তারপর চোখে পড়লো একটা প্রাইমারি স্কুল, নাম গভর্নমেন্ট প্রাইমারি স্কুল রাইসেন ফারুল। 1971 সালের আগে এই স্কুলটা নাকি পাকিস্তান আর্মি তৈরি করেছিল। তুর্তুক গ্রামের মধ্যে অনেক হোমস্টে রয়েছে। যদি আপনি ভালোভাবে এক্সপ্লোর করতে চান তবে তুর্তুক গ্রামে অবশ্যই নাইট স্টে করুন। অনেক বাড়িতে চাষ হয়ে রয়েছে কপি থেকে রাজমা বা অ্যাপ্রিকট থেকে আপেল। তারপর আমরা একটি দোকানে ঢুকি, নাম হিল ট্রাইব শপ। সেই দোকানের মালিক আব্দুল চাচা গল্প শোনালেন তুর্তুকের। দোকানে রয়েছে বাল্টিস্তানি হ্যান্ডিক্রাফটস, এছাড়া রয়েছে ড্রাই ফ্রুটস। আব্দুল চাচার থেকেই জানতে পারি তুর্তুক অ্যাপ্রিকট ও ওয়ালনাটের জন্য বিখ্যাত। আমরা ওনার দোকান থেকে বাল্টি টুপিও কিনি। তারপর তুর্তুক গ্রামের ভেতর
কিছুটা সময় কাটিয়ে আমরা ট্রাই করি অ্যাপ্রিকট জুস। আপনারাও ট্রাই করতে পারেন। প্রথম সিপটা একটু কষা লাগলেও পরে ভালোই লাগছিল মুখে। এভাবেই তুরতুকের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে এবং তুরতুক গ্রামকে মনে গেঁথে নিয়ে আমরা রওনা দিই হুন্ডারের উদ্দেশ্যে। তুরতুক থেকে প্রায় 85 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বিকেল 5:15 নাগাদ আমরা এসে পৌঁছাই হুন্ডারে। একসময় হুন্ডার ছিল নুব্রা তহসিলের ক্যাপিটাল। সেন্ট্রাল এশিয়ার ওল্ড ট্রেড রুটের মানচিত্রে হুন্ডার ছিল এক বিশেষ স্থান। এই হুন্ডারেই বিনিময় হতো এক দেশের জিনিসের সাথে অপর দেশের জিনিসের বা মুদ্রার। আগেকার দিনের ব্যবসায়ীরা যখন এই ওল্ড ট্রেড রুট দিয়ে ব্যবসা করতে যেতেন তখন তারা সাথে নিতেন এই ডবল হাম ব্যাকট্রিয়ান ক্যামেল বা মঙ্গোলিয়ান ক্যামেলকে। তার কারণ এই ক্যামেলরা প্রচণ্ড গরম থেকে প্রচণ্ড ঠান্ডা সমস্ত আবহাওয়াতেই সহজে খাপ খাওয়াতে পারে, আর এরা জল পান না করে 1 মাস থাকতে পারে। বিকেল প্রায় হয়ে গেছে, তাই দেরি না করে আমরা ক্যামেল সাফারির টিকিট কাটি। পার হেড 500 টাকা। 500 টাকার টিকিট কেটে শুরু হলো আমাদের ক্যামেল সাফারি। এক এক করে সবাই বসতে শুরু করলো উটের পিঠে। তবে যাদের হাঁটুর প্রবলেম আছে তাদের উটের পিঠের ওপর চড়তে একটু হলেও সমস্যা হবে। শুরু হলো আমাদের হুন্ডারে ক্যামেল সাফারি। চারিদিকের কারাকোরামের ওপর তখন সূর্যের সোনালি আভা, নিচে সাদা বালি, তার মধ্যে চলেছে আমাদের উট। সাফারিটা মজাদার হলেও তবে বেশিক্ষণ ঘোরায়নি, 15 মিনিট মতো ঘুরিয়েছিল। তাই টাকার হিসেবে সময়টা বড়ই অল্প বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল। ধীরে ধীরে সন্ধে নামছিল হুন্ডারের মরুভূমিতে। কারাকোরামের আড়ালে অস্ত যাচ্ছে সূর্যের। তাই সন্ধে নামার আগেই আমরা হুন্ডার থেকে রওনা দিই আমাদের দিস্কিতের হোটেলের পথে। এভাবেই কেটেছিল আমাদের 24শে আগস্টের সারাদিন। এই ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের এপিসোডে সিয়াচেন গ্লেশিয়ার নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।